আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। তোমাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আবার ক্লাস শুরু করব। আশা করছি প্রত্যেকেই তোমরা আবার পড়াশোনার মধ্যে ফিরে এসেছো। যেহেতু ঈদুল আজহায় একটা লম্বা বন্ধ ছিল, আমাদের সকলের অনলাইন ক্লাস পরিচালিত হয়নি এই সময়টাতে। তো আজকে আবার ক্লাস তোমাদের সাথে আবার শুরু হচ্ছে এই বিরতির পরে। তো আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে পড়াবো সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, তৃতীয় অধ্যায় বাণিজ্যিক ব্যাংক। তবে তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি রুমাল আক্তার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে যেহেতু আমি বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করব, তো এখানে তো চিন্তা করে দেখো, আমরা যখন ছোট ছিলাম আমাদের কাছে সব ব্যাংক একই মনে হতো। সব ব্যাংককেই আমরা কি মনে করতাম? বাণিজ্যিক ব্যাংক। মানে আমাদের বাসার পাশে যে মেঘনা ব্যাংক, যমুনা ব্যাংক, মধুমতি ব্যাংক বা রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, যে কোনো ব্যাংকগুলোকেই আমরা একই মনে করতাম। তো এই যে ব্যাংকগুলো, আমি যে ব্যাংকগুলোর নাম বললাম, তারা প্রত্যেকেই বাণিজ্যিক ব্যাংক। তো বাণিজ্যিক ব্যাংক আসলে কি? বাণিজ্যিক ব্যাংক হলো সেই ব্যাংকগুলো যারা আর্থিক মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় পরিচালনা করে, জনগণের কাছ থেকে বা গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এবং বিভিন্ন খাতে যাদের ঋণ প্রয়োজন তাদেরকে ঋণ প্রদান করে থাকে। এবং এই যে ঋণ প্রদান করলো সেখান থেকে তারা মুনাফা অর্জন করে থাকে। অর্থাৎ তারা গ্রাহকদের ভিন্ন ব্যাংকিং সুবিধা প্রদান করার মাধ্যমে তারা অর্থ আয় করে থাকে। তো বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য ব্যাংক, এই যে ব্যাংকের এই মানে ডিফারেন্সটা কেন হলো? দেখো, মার্চেন্ট ব্যাংক বা আমদানি রপ্তানি ব্যাংক বা গৃহসংস্থান বা গৃহঋণ ব্যাংক ইত্যাদি যে ব্যাংকগুলোর নাম আমি বললাম, তারা কিন্তু বিশেষ ধরনের গ্রাহক এবং সেবা নিয়ে কাজ করে থাকে। তারাও কিন্তু ঋণ দান করে থাকে, কিন্তু তাদের সেবা এবং ঋণ দানের প্রকৃতিগত কারণে যে বিশেষায়িত ভাব রয়েছে, সেই বিশেষায়িত ভাবের কারণে কিন্তু তাদেরকে সাধারণ বাণিজ্যিক ব্যাংক বলা হয় না। বাণিজ্যিক ব্যাংক তাদেরকে বলা হচ্ছে যারা গ্রাহকদের কাছ থেকে, সাধারণ জনগণকে টার্গেট করে যারা তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, এবং এখানে মানে একটা দেশের সব জনগণকেই টার্গেট করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। তারপরে সেই অর্থ দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো তহবিল গঠন করে, সেখান থেকে তারা যাদের প্রয়োজন তাদেরকে ঋণ প্রদান করে বা বিনিয়োগ করে নির্দিষ্ট বিভিন্ন খাতে, এবং সেখান থেকে তারা অর্থ অর্জন করে থাকে। তো এই যে বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক কি? সাধারণ অর্থে আমরা যদি বলতে যাই যে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে বিভিন্ন হিসাবের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে ব্যাংকের জন্য তহবিল গঠন করে এবং ঋণদানের মাধ্যমে তারা মুনাফা অর্জন করে ব্যবসায়িক কার্য পরিচালনা করে। কিন্তু ব্যাপক অর্থে যদি আমরা বলতে যাই, তাহলে বাণিজ্যিক ব্যাংক হলো ওই ধরনের ব্যাংক যারা শুধু জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং প্রয়োজনীয় খাতে বিনিয়োগ বা ঋণ প্রদান করে না, তারা অন্যান্য ব্যাংকিং সুবিধা দিয়েও প্রদান করে থাকে। তারা বিভিন্ন পে অর্ডার, ব্যাংক ড্রাফট, এলসি, প্রত্যয়পত্র, তারপর বিনিময় বিল বাট্টাকরণ ইত্যাদি যে বিভিন্ন সুবিধা বা সেবা আছে, সেগুলো জনগণকে প্রদানের মাধ্যমেও কিন্তু তারা কমিশন লাভ করে থাকে বা মুনাফা অর্জন করে থাকে। এছাড়াও কিন্তু এই যে বাণিজ্যিক ব্যাংক, তাদেরকে বলা হয় ধার করা অর্থের ধারক বা স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী। তো এই যে আমি বাণিজ্যিক ব্যাংক বলছি, সে বাণিজ্যিক ব্যাংক কিন্তু আরও কিছু কাজ করে থাকে। সেগুলো হচ্ছে যে তারা জনগণের যে হিসাব পরিচালনা করা, গ্রাহকদের যে হিসাব পরিচালনা করার কাজ, সেখান থেকে হিসাব পরিচালনার ব্যয় বাবদ তারা ব্যাংক চার্জ কেটে নেয়, বা অনলাইন ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে তারা কিন্তু সার্ভিস চার্জ কেটে নেয়। এগুলো কিন্তু ব্যাংকের জন্য আয়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের ব্যাংকিং কার্যাবলী সম্পাদনের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্থ উপার্জন করে। তারা বিভিন্ন হিসাবের মাধ্যমে
আমানত সংগ্রহ করে এবং প্রয়োজনীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে যাদের ঋণের অর্থের দরকার রয়েছে, এবং তারা এই অল্প সুদে আমানত সংগ্রহ করে অধিক সুদে যে ঋণ দেয়, এই দুয়ের পার্থক্যই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের জন্য আয়। তো তোমরা যদি একটু বোর্ডের দিকে তাকাও তাহলে দেখবে আমি একটা সংজ্ঞা লিখে রেখেছি। প্রফেসর রজারের মতে, যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থের সমতুল্য সম্পদের ব্যবসায় করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কিন্তু কোনো ধরনের পণ্য বা উৎপাদিত পণ্য নিয়ে বিজনেস করে না, তারা বিজনেস করে অর্থ এবং অর্থের সমমূল্য যে সম্পদ রয়েছে সেই সম্পদ, মানে অর্থ বা অর্থের সমমূল্য যে বিভিন্ন ধরনের দলিলাদি রয়েছে তাদেরকে নিয়ে আসলে বাণিজ্যিক ব্যাংক বিজনেস করে থাকে। তো এখানে একটু দেখো, একটা ছক রয়েছে যে বাণিজ্যিক ব্যাংক কি করে, আমানতকারীদের কাছ থেকে উদ্বৃত্ত অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থ দিয়ে তারা তহবিল গঠন করে সেখান থেকে যাদের ঋণের দরকার ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদেরকে ঋণ প্রদান করে থাকে। এবং বাণিজ্যিক ব্যাংক কি করে, দেখো এই যে উদ্বৃত্ত অর্থ যেটা আছে আমানতকারীদের, তাদের কাছ থেকে স্বল্প সুদে অর্থ সংগ্রহ করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক প্রথমে ঋণ গ্রহীতাদের কাছ থেকে অধিক সুদ গ্রহণ করে এবং সেই সুদ থেকে তারা তাদের মানে যারা আমানতকারী রয়েছে, গ্রাহক রয়েছে, তাদেরকে সুদ প্রদান করে এবং এই যে প্রাপ্ত সুদ এবং প্রদেয় সুদ, এই দুয়ের যে পার্থক্য, সেই পার্থক্য থেকে তারা মুনাফা অর্জন করে। তাহলে এই যে সংজ্ঞাগুলো বা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে আমি যে আলোচনা করলাম সেটা বিশ্লেষণ করলে আমি কি পাচ্ছি, দেখো প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়িক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে অল্প সুদে আমানত সংগ্রহ করে এবং অধিক সুদে তারা যাদের ঋণ প্রয়োজন তাদেরকে ঋণ দান করে, ঋণ গ্রহীতাদেরকে ঋণ দান করে বা কোনো কোনো খাতে বিনিয়োগ করে। এছাড়া অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করে এবং বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্যই হচ্ছে কিন্তু মুনাফা অর্জন। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিন্তু বাণিজ্যিক ব্যাংক গঠিত এবং পরিচালিত হয়। তো এ ছিল বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা। এরপরে আসি আমরা বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। তো বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যের শুরুতে আমরা যেটা বলবো যে গঠন। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়িক প্রতিষ্ঠান যা গঠিত হয় সারা বিশ্বে। এটি মানে প্রত্যেকটি দেশের প্রচলিত আইন মেনে গঠিত এবং পরিচালিত হয় এবং বাংলাদেশে এটি 1991 সালের ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী গঠিত এবং পরিচালিত হয়। এছাড়া এটি অন্যান্য ব্যাংকের গঠনতন্ত্র থেকে সহজ ও স্বতন্ত্র। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের গঠন হচ্ছে সহজ ও স্বতন্ত্র। এরপরে আসি মালিকানা। বাণিজ্যিক ব্যাংকের মালিকানা বিভিন্ন ধরনের হতে পারে, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, সরকারি বেসরকারি যৌথ মালিকানায়ও হতে পারে। বাণিজ্যিক ব্যাংকের এই যে সরকারি এবং বেসরকারির মধ্যে বেসরকারি মালিকানার ক্ষেত্রে কিন্তু আবার এটি একক, যৌথ মালিকানা বা অংশীদারের ভিত্তিতেও প্রতিষ্ঠিত হতে পারে। এরপরে আসি প্রকৃতি। প্রকৃতির দিক থেকে মানে বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে অনন্য এবং এটি দেশের আইন কানুন দ্বারা পরিচালিত হয়ে গঠিত হয়। এটি জনগণের কাছ থেকে ঋণ সংগ্রহ করে, মূলধন বা আমানত সংগ্রহ করে বা সঞ্চয় সংগ্রহ করে এবং সেটি ঋণ দান করে ঋণ গ্রহীতাদেরকে। অর্থাৎ এটির প্রকৃতি হচ্ছে যেটি ধার করা অর্থের ধারক। এটি নিজস্ব কোনো অর্থের দ্বারা আসলে বিজনেস করে না, এটি আমানতকারীদের থেকে অর্থ সংগ্রহ করে ঋণ গ্রহীতাদেরকে ঋণ হিসেবে প্রদান করে। এর প্রকৃতি হচ্ছে কি মধ্যস্থ আর্থিক কারবারি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান। এরপরে আসি সদস্য সংখ্যা। বাণিজ্যিক ব্যাংকের সদস্যের ক্ষেত্রে একক এবং যৌথ মালিকানা ছাড়া অংশীদারি যে ব্যবসায় রয়েছে, মানে অংশীদারিত্বের ভিত্তিতে যদি বাণিজ্যিক ব্যাংক গঠিত হয় সেক্ষেত্রে সদস্য সংখ্যা 10-এর বেশি হতে পারবে না। এরপরে আসি তালিকাভুক্তি।
প্রত্যেকটি দেশেই বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে পরিচালিত হয়, তবে এটি একক ব্যাংক হিসেবেও কাজ করতে পারে। তবে তালিকাভুক্ত হয়েই সাধারণত এই ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। বাংলাদেশে প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংক কার্যক্রম তখনই পরিচালনা করে যখন তারা কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়। তবে এর বাইরেও কিন্তু ব্যাংক রয়েছে, শুধু যে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তালিকাভুক্ত হয় তাও নয়। তবে বাংলাদেশের অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকগুলোই কিন্তু তালিকাভুক্ত ব্যাংক। এরপরে আসি মুনাফা অর্জনের উদ্দেশ্য। মুনাফা অর্জনের উদ্দেশ্য বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে। বাণিজ্যিক ব্যাংক যে মূলধন সংগ্রহ করে, সঞ্চয় সংগ্রহ করে বা আমানত সংগ্রহ করে এবং তারা যে ঋণদান করে, ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, যে কোনো কাজই করুক না কেন তার উদ্দেশ্যই থাকে কিন্তু মুনাফা অর্জন করা। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন, কারণ এই মুনাফাই হচ্ছে ব্যাংকের আয়ের ব্যাংকের আয়। কারণ বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে, অর্থ ধার করে এনে আবার অন্যদেরকে ঋণ হিসেবে প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক কিন্তু আমানতকারীর অর্থের মালিক নয়, তারা আমানতকারীর অর্থের ধারক। এটি যে আমানতকারীদের যে অর্থ, এটা কিন্তু ব্যাংকের জন্য দায়, এটা ব্যাংকের সম্পদ না। তাই তাদেরকে বলা হচ্ছে যে তাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে কি, আমানতকারীদের অর্থ তারা এনে তহবিল গঠন করে এবং সেখান থেকে তারা ঋণ গ্রহীতাদেরকে ঋণ প্রদানের মাধ্যমে তারা মুনাফা অর্জনের প্রয়াস চালায়। এটিই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য। এরপরে হচ্ছে সঞ্চয় সংগ্রহ ও স্বল্পমেয়াদী ঋণদান। এই যে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে বা বিভিন্ন স্কিমের মাধ্যমে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করছে, সেই অর্থটা সংগ্রহ করা এবং সেটা বিভিন্ন খাতে ঋণ বা বিনিয়োগ করা কাজটি হচ্ছে কিন্তু বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য। বাণিজ্যিক ব্যাংক কিন্তু নিজস্ব অর্থ দিয়ে আসলে ঋণদান করে না, তারা আমানতকারীদের থেকে অর্থ সংগ্রহের প্রয়াস চালায় এবং সেখান থেকেই অর্থ নিয়ে তারা বিনিয়োগকারীদের নিকট তারা ঋণ গ্রহীতাদেরকে ঋণ দেয় এবং বিভিন্ন খাতে তারা অর্থ বিনিয়োগ করে থাকে। তো এই জন্য এটিও বাণিজ্যিক ব্যাংকের একটি বৈশিষ্ট্য। এরপরে আসি বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক মুদ্রা প্রচলন করতে পারে না, সৃষ্টি করতে পারে না, কিন্তু তারা চেক, তারপর চেক কার্ড, পে অর্ডার, ব্যাংক ড্রাফট ইত্যাদির মাধ্যমে কিন্তু তারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। তো এই যে বিনিময়ের মাধ্যম সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের জন্য যতটা সহজ, অন্য ব্যাংকের জন্য কিন্তু ততটা সহজ নয়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক অতি দ্রুততার সাথে এবং সাবলীলভাবে, সুন্দরভাবে, কার্যিকভাবে কিন্তু এই বিনিময়ের মাধ্যম সৃষ্টি করতে পারে এবং গ্রাহকদেরকে তারা এই যে বিনিময়ের মাধ্যম সৃষ্টির মাধ্যমে অতি দ্রুত সেবা প্রদান করতে পারে। এরপরে আসি শাখা ব্যাংকিং ব্যবস্থা। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শাখা। বাণিজ্যিক ব্যাংক একক হতে পারে, কিন্তু বাংলাদেশের মতো বিভিন্ন দেশে কিন্তু একক ব্যাংক নেই। তো তাদেরকে কি করতে হয়, বিভিন্ন শাখা স্থাপনের মাধ্যমে অর্থ সংগ্রহ, অর্থ স্থানান্তর ইত্যাদি কাজগুলো কিন্তু বা আমানত সংগ্রহ ইত্যাদি কাজগুলো তারা করে থাকে বিভিন্ন শাখার মাধ্যমে। তাই বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো শাখা স্থাপন করা। এই শাখা স্থাপনগুলো তারা কোথায় করে? শাখা স্থাপনগুলো কিন্তু করে তারা বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায়, শিল্প ব্যবসা বান্ধব এলাকায় বা যেখানে শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে সেসব এলাকায় তারা কিন্তু শাখা স্থাপন করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে যে এটি শাখা স্থাপনের মাধ্যমে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। এরপরে আসি সেবা দানকারী প্রতিষ্ঠান। বাণিজ্যিক ব্যাংক কিন্তু শুধু মুনাফাই অর্জন করে তা নয়, বাণিজ্যিক ব্যাংক কিন্তু সেবা প্রদান করে থাকে। অর্থাৎ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা সুযোগ সুবিধা প্রদান করে এবং এই যে সেবা প্রদানের মাধ্যমেই কিন্তু তারা তাদের গ্রাহকদেরকে আকৃষ্ট করে, তারা গ্রাহকদেরকে উৎসাহিত করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য।
তাই বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি সেবা প্রদান করে থাকে। এটি উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠান নয়, এর ব্যবসা পণ্যদ্রব্য নিয়ে নয়, এর ব্যবসা হচ্ছে সেবা প্রদান নিয়ে, তাই একে সেবা ধর্মী প্রতিষ্ঠান বলা হয়। এরপরে আসি ব্যবসায়ের উপাদান। বাণিজ্যিক ব্যাংকের ব্যবসায়ের উপাদান কি? আসলে বাণিজ্যিক ব্যাংকের ব্যবসায়ের উপাদান হচ্ছে এর অর্থের সমমূল্যের যে দলিলাদি সেগুলো এবং এই বাণিজ্যিক ব্যাংকের সুনাম, এগুলোই কিন্তু বাণিজ্যিক ব্যাংকের ব্যবসায়ের উপাদান। এরপরে আসি ঝুঁকি। আমরা সবাই জানি বাণিজ্যিক ব্যাংক আসলে দ্বিমুখী ঝুঁকি নিয়ে কাজ করে, যেমন আমানতকারীদের অর্থের যে সংরক্ষণ সংক্রান্ত ঝুঁকি, আবার যাদেরকে ঋণ দিয়েছে তাদের কাছ থেকে ঋণ আদায়ের একটা ঝুঁকি। মানে এই দুই ধরনের ঝুঁকি নিয়েই কিন্তু বাণিজ্যিক ব্যাংক কাজ করে থাকে। তাই বাণিজ্যিক ব্যাংকের একটি বৈশিষ্ট্য হলো দ্বিমুখী ঝুঁকি। তো এই ছিল বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। এছাড়া তোমরা বইতে আরো অনেক ধরনের বৈশিষ্ট্য পাবে। তো আমি এ পর্যন্তই পড়ালাম বৈশিষ্ট্য। এরপরে আসি বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি। দেখো, প্রত্যেকটা ব্যবসায় প্রত্যেকটা কাজ একটি নীতির উপর নির্দিষ্ট করে থাকে। তো এই যে নীতিগুলো, এগুলো কিন্তু স্বতঃসিদ্ধ, অর্থাৎ মানুষ তাদের অভিজ্ঞতার দ্বারা দেখতে পায় যে এই নীতিগুলো যখন গ্রহণ করে তখন তারা উপকৃত হয়। তেমনি ব্যাংকিং ব্যবস্থা যখন পরিচালিত হয় সেখানেও কিন্তু কিছু মূলনীতি রয়েছে। আমি যখন তোমাদেরকে ব্যাংকিং চ্যাপ্টার পড়িয়েছি সেখানে ব্যাংকের মূলনীতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি সম্পর্কে। তো তোমরা দেখো, প্রথমে আমি লিখেছি কি তারল্যের নীতি, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের যে গ্রাহক রয়েছেন, গ্রাহকেরা তাদের জমাকৃত অর্থ চাহিদা মাত্র পাওয়ার যে অধিকার রাখে, সে লক্ষ্যে ব্যাংকগুলো তাদের যে মানে এই জমাকৃত অর্থ গ্রাহকদের ফেরত দেওয়ার জন্য যে পরিমাণ তরল বা নগদ ব্যাংকে জমা রাখে সেটাকে বলা হচ্ছে তারল্য। তো আমরা সহজে বলতে পারি কি যে বাণিজ্যিক ব্যাংকের গ্রাহকদের জমাকৃত চেকের অর্থ পরিশোধ করার জন্য ব্যাংক যে পরিমাণ তারল্য সংরক্ষণ করার নীতি গ্রহণ করে সেটাকে বলা হচ্ছে তারল্য সংরক্ষণ নীতি বা তারল্য নীতি। এক্ষেত্রে গ্রাহকের চেক যাতে ফিরিয়ে দেওয়া না হয় এবং অধিক অর্থ যাতে অলস অবস্থায় পড়ে না থাকে, অর্থাৎ অধিক অর্থ অলস অবস্থায় রেখে ঋণদান সামর্থ্যকে হ্রাস না করে একটা যে স্ট্যান্ডার্ড অ্যামাউন্টের তরল বা নগদ যে সংরক্ষণ করার নীতি সেটাকে বলা হচ্ছে তারল্য নীতি। তাহলে সোজা কথা কি বলা যাচ্ছে যে জনগণের অর্থ পরিশোধের জন্য ব্যাংকগুলো যে পরিমাণ তরল অর্থ রাখার নীতি গ্রহণ করে সেটাকে বলা হচ্ছে তারল্য নীতি। এরপরে আসি সচ্ছলতার নীতি। সচ্ছলতার নীতি হচ্ছে ব্যাংকগুলোর দায় পরিশোধ ক্ষমতার নীতি, অর্থাৎ ব্যাংকগুলো তাদের যে গ্রাহক রয়েছে বা আমানতকারী রয়েছে তাদের মানে অর্থ পরিশোধের যে সক্ষমতা সেটাকে বলা হচ্ছে দায় পরিশোধ। যদি কোনো ক্ষেত্রে একটি ব্যাংকের ধরো যে তাদের সম্পদের থেকে দায় বেড়ে যায় তাহলে কিন্তু গ্রাহকরা তাদের উপর থেকে আস্থা হারাবে। তার মানে সম্পদ এবং দায় সেটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং ব্যাংকগুলোকে তাদের যে দায় পরিশোধ ক্ষমতা সেটা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ একটি ব্যাংকের মানে গ্রাহকদের যে দায় সেটা পরিশোধ করার ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যে নীতি গ্রহণ করা হয় সেটাকেই বলা হচ্ছে সচ্ছলতার নীতি। প্রত্যেকটা ব্যাংককে অবশ্যই সচ্ছল হতে হয়, কারণ এই প্রতিযোগিতাপূর্ণ বাজারে ব্যাংকগুলো যদি সচ্ছল না হয় তাহলে তারা কিন্তু তাদের যে বিজনেস সেটাকে পরিচালনা ঠিকভাবে করতে পারবে না, সেটা তাদেরকে ক্ষতির মুখে ফেলবে। তাই তাদেরকে সচ্ছলতার নীতি গ্রহণ করতে হয়, অর্থাৎ দায় পরিশোধের নীতি গ্রহণ করতে হয়। এরপরে আসি নিরাপত্তার নীতি। প্রত্যেকটা গ্রাহক একটি ব্যাংকে অর্থ কেন জমা রাখবে? সে তার কষ্টে উপার্জিত অর্থ জমা রাখেই কিন্তু নিরাপত্তার জন্য, অর্থাৎ
অর্থের তাদের উদ্বৃত্ত অর্থের নিরাপত্তা এবং ঝুঁকিমুক্ত আয়ের উদ্দেশ্যেই কিন্তু গ্রাহক ব্যাংকে অর্থ জমা রাখে। তো এই যে জমা রাখা অর্থ যদি নিরাপদ না থাকে তাহলে কিন্তু ব্যাংকগুলোর প্রতি জনগণ কোনো আস্থা রাখবে না, ফলে ব্যাংক ব্যবসা কিন্তু ঝুঁকির মুখে পড়বে। তাই প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংককে কিন্তু নিরাপত্তার নীতি মেনে চলতে হয়। এই নিরাপত্তা যে শুধু জনগণের অর্থের তা কিন্তু নয়, এই নিরাপত্তা হচ্ছে ব্যাংকের যে নিজস্ব সম্পত্তি রয়েছে সেটারও নিরাপত্তা, আবার জনগণের যে অর্থ ব্যাংকে জমা রয়েছে সেটারও নিরাপত্তা। এই দুইয়ের নিরাপত্তা বিধান করার মাধ্যমে এবং সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনা করে জনগণকে ব্যাংকিং সুবিধা প্রদান করার লক্ষ্যে অবশ্যই বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই নিরাপত্তার নীতি গ্রহণ করতে হয়। এরপরে আসি মুনাফার নীতি। বাণিজ্যিক ব্যাংকের যে গঠনের উদ্দেশ্যটাই কিন্তু মুনাফা অর্জন। তাই এক্ষেত্রে তারা কি করে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন হিসাবের মাধ্যমে, স্কিমের মাধ্যমে বা ঋণ প্রকল্পের মাধ্যমে কিন্তু তারা জনগণের নিকট হতে আমানত সংগ্রহ করে একটি তহবিল গঠন করে এবং সেই তহবিলকে বিভিন্ন খাতে বিনিয়োগ করে বা ঋণগ্রহীতাকে ঋণ দিয়ে তারা মুনাফা অর্জনের প্রয়াস চালায়। তাই এই মুনাফা অর্জন নীতিও ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের জন্য একটি মূল নীতি, কারণ মুনাফা অর্জন না করলে ব্যাংক টিকে থাকতে পারবে না। এরপরে আসি সঞ্চয় সংগ্রহের নীতি। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি মূলনীতি হলো সঞ্চয় সংগ্রহের নীতি, অর্থাৎ বিভিন্ন স্কিমের মাধ্যমে বা বিভিন্ন প্রকল্পে, ঋণ প্রকল্পের মাধ্যমে বা বিভিন্ন হিসাবের মাধ্যমে কিন্তু জনগণের কাছ থেকে এই বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের আমানত সংগ্রহ বলি বা সঞ্চয় সংগ্রহ এগুলো সংগ্রহ করে থাকে এবং তার মাধ্যমে তারা কিন্তু তাদের ব্যাংকের জন্য একটি তহবিল গঠন করে থাকে। তো এই যে তহবিল একটি ব্যাংকের জন্য তার তহবিল যত ভালো হবে বা বেশি হবে সে কিন্তু তত বেশি সাফল্য অর্জন করবে। এ কারণে এক একটা শাখার যে তহবিল সংগ্রহের ধরন দেখে কিন্তু তাদেরকে সফল বা অসফল বিবেচনা করা হয়। এছাড়াও তারা কি পরিমাণ ক্রেডিটর ফি বা সচ্ছল গ্রাহকদেরকে তাদের শাখায় অ্যাকাউন্ট খোলা বা হিসাব পরিচালনার জন্য উদ্বুদ্ধ করতে পারলো সেটাও কিন্তু এই মূলনীতিরই একটি অংশ, কারণ একটি ব্যাংক তার সচ্ছল গ্রাহকদের থেকে কিন্তু বেশি অর্থ আয় করে থাকে। এরপরে আসি ঋণদান ও বিনিয়োগ নীতি। বাণিজ্যিক ব্যাংক শুধু ঋণদানই করবে না, এই ঋণের অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে বা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে মুনাফা অর্জন সর্বোচ্চ মুনাফা অর্জন করার যে নীতি সেটাই হলো ঋণদান ও বিনিয়োগের নীতি। তো বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে, এক্ষেত্রে তারা যখন তাদের অর্থ সংগ্রহ করে কিন্তু স্বল্প সুদে কিন্তু অধিক সুদে তারা নিরাপদ এবং লাভজনক খাতে কিন্তু অর্থ বিনিয়োগ করে থাকে। এবং তারা এই যে ঋণের অর্থ বিনিয়োগ করে কিভাবে, দেখো নগদ ঋণ বা জমাতিরিক্ত ঋণ ইত্যাদির মাধ্যমে কিন্তু তারা এই ঋণগুলো প্রদান করে থাকে বা প্রত্যয়পত্র, পে অর্ডার, ব্যাংকড্রাফট ইত্যাদির মাধ্যমে তারা তাদের অর্থগুলো প্রদান করে থাকে। তো এই যে ঋণের অর্থ কিভাবে তারা ফেরত পাবে সেটার যেমন সম্পাদনা করা এবং বিভিন্ন খাতে যাতে সর্বোচ্চ মুনাফাটা তারা অর্জন করতে পারে সেজন্যই কিন্তু আসলে এই ঋণদান ও বিনিয়োগের নীতি গ্রহণ করা হয়। এরপরে আসি দক্ষতার নীতি। আধুনিক যুগে যে ব্যবসায় বা প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ রয়েছে সেখানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য অবশ্যই দক্ষতার নীতি গ্রহণ করতে হয়। দক্ষ ব্যবস্থাপনা না থাকলে কিন্তু ব্যাংকিং যে প্রতিযোগিতা রয়েছে সেখানে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো কিন্তু টিকে থাকতে পারবে না, কারণ এখানে প্রত্যেকটা ব্যাংক কিন্তু অধিক দক্ষতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে। এ লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকিং করে থাকে তাদের যে কর্মী বাহিনী রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করে তোলে এবং তারা বিভিন্ন প্রযুক্তি ও সার্ভিসের মাধ্যমে কিন্তু তাদের ব্যবস্থাপনা কাঠামোটাকে দক্ষ করে তোলে, ফলে জনগণের আস্থা কিন্তু ব্যাংকগুলোর প্রতি বৃদ্ধি পায়। এরপরে আসি
সেবার নীতি। আমি আগেই বলেছি বাণিজ্যিক ব্যাংক সেবা প্রদান করে অর্থ উপার্জন করে, তারা কিন্তু উৎপাদিত পণ্য বিক্রয় করে অর্থ উপার্জন করে না। তো যেহেতু এই যে সেবা প্রদান করে, তাই তাদের কিন্তু সেবার নীতি রয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের গ্রাহকদের অতি দ্রুততার সাথে আধুনিক, যুগোপযোগী এবং অনেক বেশি সেবা প্রদানের মাধ্যমে কিন্তু গ্রাহকদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে। তাই বাণিজ্যিক ব্যাংকের আরেকটি মূলনীতি হলো সেবা প্রদানের মূলনীতি বা সেবার নীতি। এরপরে আসি আস্থা অর্জনের নীতি। বাণিজ্যিক ব্যাংক তাদের গ্রাহকদের নিকট থেকে যদি আস্থা অর্জন করতে না পারে, তাহলে কিন্তু ব্যবসায় জগতে টিকে থাকতে পারবে না। তারা সততা ও তাদের যে দ্রুত কার্যক্রম সম্পাদনের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে তারা আস্থা অর্জন করে এবং নির্ভরতা অর্জন করে। এটা হচ্ছে এই আস্থা অর্জনের নীতি। মানে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের কার্যক্রম দ্রুততার সাথে সম্পাদন করে বিভিন্ন ব্যাংকিং সেবা তারা গ্রাহকদের প্রদান করে থাকে সততার সাথে। ফলে গ্রাহকদের ভিতরে ব্যাংকগুলোর জন্য কি হয়, আস্থার সৃষ্টি হয়। তারা ব্যাংকগুলোতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে উৎসাহিত হয়। যদি জনগণ ব্যাংকিং কার্যক্রমে উৎসাহিত না হয়, তাহলে কিন্তু ব্যাংকগুলো তাদের সাফল্য ধরে রাখতে পারবে না। তাই তারা জনগণকে তাদের ব্যাংকের নিকট আকৃষ্ট করার লক্ষ্যে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্কিম চালু করে জনগণকে তাদের ব্যাংকগুলোতে যাতে তারা যোগ দেয়, তাদের ব্যাংকিং কার্যক্রমগুলো এই ব্যাংকগুলোতেই পরিচালনা করে। সেজন্য তারা এই আস্থা অর্জন নীতি গ্রহণ করে থাকে। এরপরে আসি গোপনীয়তার নীতি। জনগণ তাদের কষ্টে উপার্জিত অর্থ একটি ব্যাংকে জমা রাখে কেন? তাদের নিরাপত্তার জন্য, তাদের গোপনীয়তা রক্ষার জন্য। জনগণ আশা করে বা গ্রাহক আশা করে যে ব্যাংক তাদের অর্থ এবং তাদের সংক্রান্ত সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেটি অন্য কেউ যাতে না পায়, তাই না? তো এই যে গ্রাহকদের অর্থ এবং তাদের সম্পর্কিত তথ্য যাতে অন্য কেউ না পায়, সেজন্য ব্যাংকগুলো কিন্তু এই নিরাপত্তার নীতি গ্রহণ করে থাকে। এক্ষেত্রে শুধু যে গ্রাহকদের তথ্য তা নয়, ব্যাংকের নিজস্ব তথ্যগুলো কিন্তু তারা কি করে যাতে অন্যের নিকট প্রকাশিত না হয়, সেজন্য তারা ব্যক্তিক এবং প্রযুক্তিগত সকল ধরনের ব্যবস্থা বা কার্যক্রম গ্রহণ করে থাকে। এবং এই যে গ্রাহকের তথ্য এবং অর্থ নিরাপত্তার জন্য যে কাজগুলো করে থাকে, সেগুলোকে বলা হচ্ছে নিরাপত্তার নীতি। এরপরে আসি গোপনীয়তার নীতি। এরপরে আসি সুনামের নীতি। সততা, সর্বোত্তম সুবিধা প্রদান বা ব্যাংকিং কার্যাবলীর মাধ্যমে সুবিধা প্রদান এবং নিপুণ যে কি বলবো যে সার্বিক কার্যক্রম প্রদর্শন ইত্যাদির মাধ্যমে কিন্তু ব্যাংকগুলো কি করে থাকে, জনগণের নিকট থেকে সুনাম অর্জন করে থাকে। অর্থাৎ একটি বাণিজ্যিক ব্যাংক তার সততা ও সর্বোত্তম সেবা প্রদানের মাধ্যমে এবং নিপুণ কার্যক্রম সম্পাদনের মাধ্যমে ব্যাংকিং জগতে যে ইমেজ সৃষ্টি করে, তার নামই হচ্ছে সুনাম। একটি ব্যাংকের জন্য এই সুনাম অন্যতম সম্পদ। তোমরা যখন ব্যালেন্স শিট করো, তখন দেখবে সুনাম কিন্তু স্থায়ী সম্পদ হিসেবে লেখা হয়। তার মানে সুনাম ব্যাংকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি সম্পদ। তাই সবগুলো বাণিজ্যিক ব্যাংকে কিন্তু কি করতে হয়, সুনামের নীতি অর্জন করতে হয়। মানে সুনামের কারণেই কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি গ্রাহকরা আকৃষ্ট হয়। তাই প্রত্যেকটা ব্যাংক তাদের কার্যক্রম দ্বারা, তাদের সততা দ্বারা, তাদের সর্বোত্তম সুবিধা প্রদানের দ্বারা এই সুনাম অর্জন করার যে নীতি, সেটাই কিন্তু সুনামের নীতি। এরপরে আসি অবস্থানের নীতি। অবস্থানের নীতি হচ্ছে যে প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকের যে বিভিন্ন শাখা থাকে, সেগুলোকে তারা কিন্তু রিমোট বা প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করে না। এর কারণ হচ্ছে যে সেখানে গ্রাহক সংখ্যা কম হবে। তার মানে তাদের যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে তারা যে মুনাফা অর্জন করবে, সেটার উপর কিন্তু প্রভাব পড়বে। তাই বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের শাখা সাধারণত শিল্প ও ব্যবসায় সংশ্লিষ্ট স্থানে বা ঘনবসতিপূর্ণ স্থানে স্থাপন করে, যাতে গ্রাহকদের জন্য সেটা অধিক নিরাপদ হয়, তাদের সময়ের অপচয় রোধ হয়। তো
তো এটাই হচ্ছে আসলে অবস্থানের নীতি, মানে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের শাখাগুলো এমন জায়গায় স্থাপন করবে যাতে গ্রাহকদের জন্য সেটা সুবিধাজনক হয় এবং ব্যাংকগুলো তাদের ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদেরকে অধিক সুবিধা প্রদান করতে পারে। এজন্যই মূলত এই অবস্থানের নীতি গ্রহণ করা হয়। এরপরে আসি প্রচারের নীতি। আধুনিক যুগে প্রচারেই প্রসার একটি কথা চালু রয়েছে, অর্থাৎ জনগণ যা দেখবে সেটাই কিন্তু তারা কিনবে, তাই না? তো ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু সেরকমই কথা। ব্যাংকগুলো যদি প্রচার বিমুখ হয় তাহলে কিন্তু জনগণ তাদের সম্পর্কে সেরকম তথ্য পাবে না, ফলে তাদের ব্যাংকগুলোতে হিসাব খোলার বা তাদের সঞ্চিত অর্থ জমা রাখার ব্যাপারে কিন্তু তারা আগ্রহী হবে না। এজন্যই বলা হচ্ছে যে প্রচারের প্রসার, অর্থাৎ ব্যাংকগুলোকে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, সার্ভিসগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে জনগণকে জানাতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, বুলেটিন, নোটিশ ইত্যাদি প্রদানের মাধ্যমে জনগণের ভিতরে এই তথ্যগুলো প্রদান করতে হবে। তাদের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জনগণের নিকট তথ্য সরবরাহ করতে হবে। ফলে জনগণের মধ্যে কিন্তু ব্যাংকগুলো সম্পর্কে, বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে কি ধারণা হবে, একটি সুধারণা সৃষ্টি হবে। তারা তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হবে। এ কারণেই বলা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের জন্য আরেকটি নীতি হলো প্রচারের নীতি। তো এছাড়াও আরো নীতি রয়েছে, যেমন আধুনিকায়নের নীতি, অর্থাৎ দেখো সময়ের সাথে কিন্তু বিবর্তন চলছে, যে নতুন প্রযুক্তি, কিছুদিন পর পরই নতুন প্রযুক্তি কিন্তু ব্যবসায়ের সর্বক্ষেত্রে অ্যাড হচ্ছে। বাণিজ্যিক ব্যাংকও তার বাইরে নয়। বাণিজ্যিক ব্যাংকগুলোতেও বিভিন্ন ধরনের প্রযুক্তিগত উন্নয়নের কারণে বিভিন্ন ধরনের সেবা চালু হচ্ছে, বিভিন্ন ধরনের প্রযুক্তি অ্যাড হচ্ছে, ফলে ব্যাংকিং কার্যক্রম কিন্তু আরও সহজ হচ্ছে। যেমন কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে পুরো ব্যাংকিং কার্যাবলী। অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আমরা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছি। এটিএম বুথ, তারপরে মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি নানা ধরনের আধুনিক যে প্রযুক্তি আছে সেইগুলো কিন্তু মানে গ্রাহকদেরকে ব্যাংকগুলো সরবরাহ করছে। এটাই হচ্ছে আসলে আধুনিকায়নের নীতি। কিন্তু শুধু যে যন্ত্রপাতি করছে তা না, আবার বিভিন্ন ধরনের নতুন নতুন স্কিম চালু করছে, তারা ঋণ প্রকল্প চালু করছে, যেটাও জনগণকে আকৃষ্ট করছে এই বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে, হিসাব খোলার ক্ষেত্রে। তো এগুলোই আসলে মূলনীতি যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। আগামী ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। তোমাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।